বিচার ব্যবস্থার দ্রৌপদীর বস্ত্রহরণের যেরকম একের পর এক শাড়ি খুলছিল, আমরা সিনেমাতে বা ওই আপনার টিভিতে দেখেছি মহাভারত যখন হতো একের পর এক হেরে যাওয়ার পর বস্ত্রহরণ হচ্ছে, তো ঠিক একের পর অ্যারেস্ট করলো বিনা কোনো স্পিকারের পারমিশন নাই, কোনো কিছু নাই, অ্যারেস্ট করে নিল। অ্যারেস্ট করার পর একটা খোলা হয়ে গেলো, আর একটা কী হলো, এই করে গোটা দেশের কাছে গোটা রাজ্যের মানুষের কাছে বিচার ব্যবস্থা নগ্নরূপ উলঙ্গ চিত্রটা মানুষের কাছে যাচ্ছে। আজকে বিচার হচ্ছে, বিচার করতে গিয়ে দুটো জাস্টিসের দ্বিমত হচ্ছে, এটা কে জানছে? গোটা ভারতবর্ষ সহ গোটা রাজ্যের মানুষ জানছে। তো যারা তৃণমূলের সমর্থক হবে বা যে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থক হবে তারা কি ভাববে, যে জজটা বেল দিচ্ছিল সেই জজটা ভালো, যে জজটা বেল দিল না সেই জজটা খারাপ, এটা তো তারা ভাববে, এটা স্বাভাবিক। বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে বিভিন্ন রায়গুলোতে, বিভিন্ন যে রায় হয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে, যেটা মানব কল্যাণের ক্ষেত্রে বা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য তাদের প্রশ্নচিহ্ন আছে। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। গোটা রাজ্যে নারদ মামলাকে কেন্দ্র করে বিচার ব্যবস্থার উলঙ্গ রূপ গোটা রাজ্যবাসী সহ গোটা দেশবাসী দেখছে। কি বিচার ব্যবস্থা? সংবিধানের সবথেকে মূল্যবান স্তম্ভ বা বিচার প্রক্রিয়া হচ্ছে গোটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে মানুষ একটা শ্রদ্ধার চোখে দেখে। কিন্তু আজকের দিনে বিচার ব্যবস্থার অবস্থা মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ, মানে একের পর এক শাড়ি খুলবে এই করবে, এই যে প্রক্রিয়া চলছে, বিচার ব্যবস্থার অবস্থা কলা চাচা ছাল ছিলিয়ে নেওয়া কলার মতো হয়ে গেছে। কারণ আপনি জানবেন যে চারজন বিখ্যাত বা প্রভাবশালী বিখ্যাত আসামি, মানে নারদ স্টিংয়ে অভিযুক্ত চারজন আসামিকে যখন অ্যারেস্ট করলো সিবিআই, তারপরেই লোয়ার কোর্ট বেল দিল। বেল দেওয়ার 4:30-5টার দিকে বেল হলো, রাত 9টার সময় কলকাতা হাইকোর্ট খুলে গেল, চিফ জাস্টিস সহ অন্যান্য জাস্টিসরা বসে তড়িঘড়ি বেলটাকে রিজেক্ট করার ব্যবস্থা করলো, এবং বেলটাকে রিজেক্ট না মানে বিচার ব্যবস্থা শুরু করলো, এবং তাতে বেল রিজেক্ট করলো, ইন্টারিম অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়ে জেলে অবস্থান বিক্ষোভ করলো। কয়টা? রাত 9:30-10টার দিকে। মানে গোটা পশ্চিমবাংলায় আর কোনো বিচারের ব্যাপার নেই, কে টেট পরীক্ষায় পাচ্ছে না, কে কী করছে, বেকার যুবকদের যে এত মামলার নিষ্পত্তি আছে, কত ভালো ভালো মামলা, কত ইম্পর্টেন্ট মামলা, সারদা কেন্দ্রের টাকা কীভাবে পাবে, এই যে ইম্পর্টেন্ট মামলাগুলো আছে ওগুলোতে মাথা ব্যথা নেই। লকডাউনে গরিব মানুষরা কিভাবে ফ্রিতে ভ্যাকসিন পাবে, লকডাউনে মানুষ কিভাবে খেতে পাবে না খেতে পাবে, কিট কিভাবে করোনা হয়েছে কিনা এই যে পরীক্ষা করবে, এগুলো নিয়ে মামলা করার বা হাইকোর্টের মাথা ব্যথা নেই। চারজন বিখ্যাত আসামি অভিযুক্ত মানুষ ধরা পড়েছে, এর জন্য রাত 9টার সময় বা 10টার সময় কোর্ট খুলে বিচার করতে হলো। বিচার করার পর ইন্টারিম অর্ডারে বেল ক্যান্সেল হলো। তারপর তড়িঘড়ি তারপরের দিনই হাইকোর্টকে একদম চাপ, মানে হাইকোর্টে বিভিন্ন রকম যে কৌশলগুলো আছে সেই কৌশল অবলম্বন করে আবার বেল ফাইল না, আজকে হবে না, নির্ধারিত ডেটে হবে। তারপরের দিন কোর্ট বসে গেল, দুটো জজ মিলে ডিভিশন বেঞ্চ বসে গেল। বসে যাওয়ার পর অর্ডার দিচ্ছে 19 তারিখে যে ইন্টারিম বিল এবং গৃহবন্দী থাকতে হবে, আর কিছু করতে হবে। আজকে আবার ওই সেম অর্ডার, এই অর্ডারে কিছুটা চেঞ্জ করেছে। বিকাল 5:30 অবধি থার্ড বেঞ্চ, মানে বড় বৃহত্তর বেঞ্চ গঠন করার যে ঘোষণা, সেই গঠন করা হয়নি। কোনো সাইন সিগনেচার যে পদ্ধতি, মানে বড় বেঞ্চ তৈরি করতে গেলে যে সাইন সিগনেচারের পদ্ধতি বা সিস্টেম থাকে, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। বিচার ব্যবস্থার যে প্রসিডিওর আছে, সাইন সিগনেচার কিচ্ছু হয়নি। কোন দিন ডেট হবে, কোন দিন বেল হবে, কোন দিন শুনানি হবে, কোনো কিছু ধোঁয়াশা, সব ধোঁয়াশা। এই ধোঁয়াশার মধ্যে থেকে ইন্টারিম অর্ডার দিল, এবং ওই ডিভিশন বেঞ্চের অর্ডারটাই বহাল থাকলো। জেল থেকে বাড়ি যাবে, বাড়ি গিয়ে জেল কর্তৃপক্ষ 3-4টা সিসিটিভি লাগাতে বলেছে, আর কিছু করতে হবে, কে ঢুকছে কে বেরোচ্ছে ওনাদের বাড়িতে, এগুলো সব লক্ষ্য রাখতে হবে, দিয়ে হাইকোর্টে জমা দিতে হবে। এই সামগ্রিক যে ব্যাপার, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে বিভিন্ন রায়গুলোতে, বিভিন্ন যে রায় হয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে, যেটা মানব কল্যাণের ক্ষেত্রে বা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য তাদের প্রশ্নচিহ্ন আছে। তারপরে এই মামলা, এই কোভিড পরিস্থিতিতে এই যে নাটকীয় রূপ, রাজ্যপাল অর্ডার দিচ্ছে 4 জন অভিযুক্তর জন্য যে হ্যাঁ এদেরকে অ্যারেস্ট করা যেতে পারে, আমি সম্মতি দিলাম। আরও যে অভিযুক্ত আছে তাতে রাজ্যপালের মাথা ব্যথা নেই। সিবিআই বলছে যে ওদের অভিযুক্তদের আমরা পারমিশন পাইনি বলে ধরিনি। যে 4 জনকে ধরেছে তারা আবার বিভিন্ন দফতরের এই কর্তব্যশীল নাগরিক বা দায়িত্বশীল ব্যক্তি, তারা এই কোভিড পরিস্থিতিতে কিভাবে মানুষের কাছে ভ্যাকসিন যাবে, আর কিছু যাবে, ইয়ে করবে, সরকারের একটা পার্ট তারা। এই লকডাউন পরিস্থিতিতে তাদেরকে অ্যারেস্ট করা হলো কখন? চার্জশিট যেদিন জমা দিচ্ছে তখন। চার্জশিটদের যখন জমা হয়ে গেল, যখন তদন্ত হয়ে গেছে, চার্জশিট জমা পড়ছে, তখন আসামিকে অ্যারেস্ট করে কি করবেন মশাই?
তখন অ্যারেস্ট করার পর বলছে প্রভাবশালী, নষ্ট করে দিবে অমুক কিছু, এই সমস্ত সাক্ষী প্রমাণ নষ্ট। সাক্ষী প্রমাণের তো ব্যাপার নেই এখানে, তো অমুকজন তুমুককে রেপ করেছে বা অমুকজন অমুককে মার্ডার করেছে, তার সাক্ষী কে আছে এ আছে, এগুলো ব্যাপার নেই। এই মামলাটা তো স্টিং অপারেশন, সব ডকুমেন্টারি ব্যাপার, কোনো ডকুমেন্ট তো নষ্ট করার ব্যাপার নেই, সব তো সিবিআইয়ের কাছে আছে। তাহলে কি কাকে প্রভাব খাটিয়ে কোন জিনিসটা নষ্ট করবে যে বেল দিচ্ছে না বা আর কিছু হচ্ছে না? এই যে সামগ্রিক পরিস্থিতিটা বিচার ব্যবস্থার, দ্রৌপদীর বস্ত্রহরণের যেরকম একের পর এক শাড়ি খুলছিল, আমরা সিনেমাতে বা ওই আপনার টিভিতে দেখেছি, মহাভারত যখন হতো একের পর এক হেরে যাওয়ার পর বস্ত্রহরণ হচ্ছে, তো ঠিক একের পর অ্যারেস্ট করলো বিনা কোনো স্পিকারের পারমিশন নাই, কোনো কিছু নাই, অ্যারেস্ট করে নিল। অ্যারেস্ট করার পর একটা খোলা হয়ে গেলো, আর একটা কী হলো, এই করে গোটা দেশের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে বিচার ব্যবস্থা নগ্নরূপ উলঙ্গ চিত্রটা মানুষের কাছে যাচ্ছে। আজকে বিচার হচ্ছে, বিচার করতে গিয়ে দুটো জাস্টিসের দ্বিমত হচ্ছে, এটা কে জানছে? গোটা ভারতবর্ষ সহ গোটা রাজ্যের মানুষ জানছে। তো যারা তৃণমূলের সমর্থক হবে বা যে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থক হবে, তারা কি ভাববে? যে জজটা বেল দিচ্ছিল সেই জজটা ভালো, যে জজটা বেল দিল না সেই জজটা খারাপ, এটা তো তারা ভাববে, এটা স্বাভাবিক কথা। তো এই যে বিচার ব্যবস্থার নগ্নরূপ, ন্যাংটা রূপ বা উলঙ্গ রূপ কেন বলছি, যে একটা টেবিলে ঘরের মধ্যে বিচার ব্যবস্থা হচ্ছে, সাংবাদিকতার মাধ্যমে বা প্রেসের মাধ্যমে গোটা ভারতবর্ষের কাছে খবর যাচ্ছে যে এই বিচারে দুটো জজের দুই রকম মত। কেন এটা বাইরে আসবে? মত হতেই পারে, এক একটা জজের এক এক রকম মত হতে পারে, একটা বিচার ব্যবস্থার বিভিন্ন রকম স্তর আছে। আমার সাথে অন্য জজের মত পার্থক্য। চিফ জাস্টিস, অ্যাক্টিং চিফ জাস্টিস, এক চিফ জাস্টিস মানে কি বিশাল কিছু না, কোনো কিছু ব্যাপার নেই। চিফ জাস্টিস মানে এই কলকাতা হাইকোর্টে যতগুলো জজ আছে, কোন জজ কোন ঘরে যাবে, কোন জজ কোন ঘরে বসবে, কোন মামলাটা কোন জজ শুনবে, এগুলো হচ্ছে তার কাজ। চিফ জাস্টিসের বিচার ক্ষমতা, নিজের যা ক্ষমতা আছে, নিজের তার ভালো মন্দ বিচার করে তিনি বিচার করবেন। অন্য জজরা যে অন্য ঘরে বসে তারা তাদের মতো করে বিচার করবে, এটাই তো নিয়ম। হ্যাঁ, প্রোটোকল অনুযায়ী বড় বা সিনিয়র জজের নাম উপরে থাকে, তারপর নিচের জজের নাম থাকে। তো এই তো সামগ্রিক পরিস্থিতি। এই পরিস্থিতিতে বিচার ব্যবস্থার যে এই যে আমি যে বারবার বলছি যে বিচার ব্যবস্থার উলঙ্গ রূপ, আজকে বিচার ব্যবস্থাতে যে খবরটা, যে একটা জজ বলছে বেল পক্ষে আর একটা বিপক্ষে, এই খবরটা যে বাইরে গেল, সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি কী আস্থা থাকবে? যারা এই প্রভাবশালী ব্যক্তিদের সমর্থক, তারা তো যে জজটা হয়তো বলছিল যে এর পক্ষে রায় দেওয়া ভালো, তো তার পক্ষে তারা ভালো হবে, অন্য জজ খারাপ হবে। তো এই যে এই রূপটা বাইরে চলে আসার জন্য সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থার উলঙ্গ রূপ চলে গেছে, এবং এই বিচার ব্যবস্থার যে সামান্যটুকু আস্থা মানুষের কাছে ছিল, আজকের এই বেল বা নারদ কাণ্ডের বেল বা জামিনের মামলাকে কেন্দ্র করে বিচার ব্যবস্থা সাধারণ মানুষের কাছে, খেটে খাওয়া মানুষের কাছে, সাধারণ পাবলিকের কাছে একদম পরিষ্কার যে বিচার ব্যবস্থা কি, খায় না মাথায় দেয়, একদম পরিষ্কার হয়ে গেল। এবং বিচার প্রক্রিয়া কিভাবে হয় কোর্টগুলোতে, সেগুলো মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেল। আমাদের কালো কোর্ট পরে বিচার ব্যবস্থাকে মানসম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের থাকে, কিন্তু আমরা পারলাম না, পারবো না। কারণ যখন এইরকম বিচার ব্যবস্থা ওপেন পাবলিকের কাছে চলে যাচ্ছে, আমরা যতই পাহারা দেওয়ার চেষ্টা করি না কেন, মান সম্মান টিকে রাখার চেষ্টা করি না কেন, আমরা ব্যর্থ, আমরা দুঃখিত। এবং আমরা এই চোখের জল নিয়ে এই হাইকোর্টকে সামনে রেখে বলতে চাই যে বিচার ব্যবস্থার এই রূপ সাধারণ মানুষের কাছে যাওয়াতে বিচার ব্যবস্থার উলঙ্গ রূপটা চলে যাওয়ার মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাবে।